এই যে বলছে সংস্কার সংস্কার বলছে না, সংস্কার কি? আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়োগ দেওয়া, পুনরায় নিয়োগ দেওয়া সংস্কার কি? এই সরকার মানে কি কাজে যে ব্যস্ত আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। জি। করেছি। হুম। আমাদের 5ই আগস্টের পূর্বে রাতে কিন্তু বলা হয়েছিল আমার বাসায় টাকা পাওয়া গেছে, সার্জিসের বাসায় টাকা পাওয়া গেছে। তারপর হচ্ছে আমাদের মধ্যে টাকা নিয়ে দ্বন্দ্ব, আমরা দেশ থেকে পালিয়ে যাচ্ছি। তো এই যে অভিযোগ, এই অভিযোগের তো ধারা অব্যাহত রয়েছে আমাদেরকে বিতর্কিত করার জন্য। এখন অভিযোগ যখন আসবে, অভিযোগ যখন আসছে, সেটা প্রমাণ যদি থাকে, প্রমাণ এনি প্রুফ, কোনো নথি, কোনো সরকার। আওয়ামী লীগের কাউন্সিলে পুনর্বাসনের কথা বলা হয়েছে, তারপর অনেকে বলতেছে কেন পুনর্বাসন করা হবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই কি আসলে এই সরকার গঠিত হয়েছে কিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য এবং ছাত্র নেতাদের এই সিদ্ধান্ত কেমন দেখতেছে সাধারণ মানুষ। প্রিয় দর্শক, এই বিষয়টি কথা বলেছেন তারেক ভাই। পাশাপাশি আরো কিছু আলোচনা শুনবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ছাত্র নেতারা এই সিদ্ধান্ত নিয়ে আসলে জনগণের সাথে কতটা রকমের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। এই যে বলছে সংস্কার সংস্কার বলছে না, সংস্কার কি? আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়োগ দেওয়া, পুনরায় নিয়োগ দেওয়া সংস্কার কি? এই সরকার মানে কি কাজে যে ব্যস্ত আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। জি। এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, উনি তো পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির দায়িত্বশীল ছিল, তাই না? তাহলে দেখেন, উনি এখন চাচ্ছে না ওনার তদন্তের উপর দিয়ে তদন্ত হোক। হুম। দেখেন, এবং ওনার বিরুদ্ধে অভিযোগ আছে যে উনি নাকি আলামত নষ্ট করেছিলেন। হুম। ঠিক আছে, তা এখন সেই হিসেবে তো আল্লাহ আল্লাহ আল্লাহ, ওনার যে কি শাস্তি হওয়া উচিত। উনি এখন আছে হলো স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এটা বলার আগে আমার আরেকটু কথা আছে। আমি আসলে মেজর আপনার জেনারেল ফজলুর রহমান স্যারকে অনেক ভালোবাসি, তার দেশপ্রেমের জন্য ভালোবাসি, কিন্তু তাবলিগ বন্ধ করে দেওয়া এই বিষয়টি মানতে পারছি না। ঠিক আছে। তারেক সাহেব, আমি সরি ফর ইন্টারাপশন। আমি আমি বন্ধ করে দিতে বলিনি। আমি বলেছি আমি যেখানে আমি ছয়জন মানুষ। মনে করি কন্ডিশনাল আপনার একটা বলবো। শোনেন, অনেক শোনেন মানুষ শোনেন কষ্ট পাচ্ছে আপনি আপনার এই প্লিজ কথায়। প্লিজ আমার কথা শোনেন। আমি বলেছি যখন এখানে 4 জন লোক মারা গেছে, এবার হবে না, আগেরবার হবে। যখন উভয় স্যার, দল এসে বলবে যে না, আমরা আপোষ করেছি। আমি বন্ধ করতে বলিনি, আমি বলেছি এবার বন্ধ হবে, এবার বন্ধ থাকবে। তারপরে উভয় দল এসে আচ্ছা যখন আচ্ছা, বলবে যে আমরা আমি আপোষ একটু করেছি, বলি স্যার, তখন আমাকে হবে। একটু সুযোগ দেন। আপনার হলো দেখেন, বিএনপি করতে গিয়ে কত মানুষ মারা গেছে, আওয়ামী লীগ করতে গিয়ে কত মানুষ মারা গেছে, আওয়ামী লীগ নিজে কত মানুষ মানে মারছে। হ্যাঁ, তারপরে আরো অনেক রাজনৈতিক প্রক্রিয়া, অনেক সংগঠন করতে কত মানুষ মারা গেছে। এই মারা গেলে একটা প্রক্রিয়া বন্ধ হওয়া কতটা যৌক্তিক, আরে ভাই, তাই না? রাজনৈতিক দল আর ধর্মীয় তবলিগ হ্যাঁ, জামাত দুটো কি না এক না আপনি স্যার, করতে চান? ধর্মীয় স্যার বিষয়গুলি আসলে রাজনীতির, রাজনীতির সাথে ওরকম রাজনীতির সঙ্গে আপনি তুলনামূলক আপনি নয়। তবলিগ জামাতকে মিলাচ্ছেন? না না স্যার, তাহলে এটা তাবলিগ একটা মানুষকে ভালো করার একটা দাওয়াত। দেখেন, আপনার হলো যারা এটা কিন্তু বলা আপনার নেই একদম বন্ধ করে এই দিতে, যেমন দাওয়াতকে উনি পছন্দ বলেছেন। করে না। হ্যাঁ, হ্যাঁ, আমি বলি, কমিশন আমরা এটাকে আর যারা যারা এটাকে তাবলিগের দাওয়াতকে পছন্দ করে না, বা হ্যাঁ। আপনার হলো এটার আকীদা পছন্দ করে না, বা এই ধারাটা পছন্দ করে না, তারা এটা বন্ধ চাবে। আরেকটা অংশ আছে আলেমদের মধ্যে, যারা আপনার হলো তাবলিগের বন্ধ চায়, তারা মূলত বিনিময় গ্রহণমূলক দিনের প্রচারে অভ্যস্ত। বিভিন্ন জায়গায় আপনার হলো দিনের প্রচার কইরা আপনার কন্টাক্ট কন্টাক্ট প্রোগ্রাম করে, যেটাকে এই কন্টাক্ট প্রোগ্রাম, তাবলিগ তো বিনা পয়সার একটা, বা তাবলিগ তো বিনিময় ছাড়া দাওয়াতের একটা প্রক্রিয়া। সেই জায়গা থেকে যারা যারা আলেমদের মধ্যে যারা তাবলিগ বন্ধ চাবে, কিন্তু তারা এখন হলো এখন তারেক ওই রহমান এখন জায়গাতে। এমন একটা মুখোমুখি অবস্থায় ঠিক আছে। এসেছে, আপনার কথাও ডেফিনেটলি, হ্যাঁ, আপনার আপনার মতামত আপনার পক্ষেও ডেফিনেটলি কোটি কোটি মানুষ আপনার পক্ষে অবস্থান নেবে আপনার এই যুক্তির প্রশ্নে। কিন্তু এখন যে সময়টা এসছে বর্তমানে একটা মুখোমুখি অবস্থানে, গত বহু বছর ধরে এটা ঠিক হয়ে যুদ্ধ যাবে, হচ্ছে। এটা কিন্তু ঠিক আমি হয়ে বলি যাবে। আপনাকে, আমি বলি, আমরা সবাই দোয়া মনে করি করেন ঠিক এই হয়ে যাবে। মুখোমুখি অবস্থানে তাবলিগ থেকে থাকা রাজনৈতিক অবস্থায় প্রভাবগুলো সরাই এই ফেলেন, তাবলিগ, ঠিক দুই হয়ে যাবে। পক্ষকে তাবলিগ করতে দেওয়ার কোন ধরনের যৌক্তিক আহ অবশ্যই দুই পক্ষকেই সম্মান করতে হবে, এবং এক পক্ষ আরেক পক্ষকে গালিগালাজ বন্ধ করতে হবে। দুই না, সেই পক্ষই দায়িত্ব কে নিবে, কল্যাণের জন্য সেই দায়িত্ব চেষ্টা কে নিবে? করছে। আপনি জানেন যে দুই পক্ষকে নিয়ে বসছিল, দুই পক্ষকেই, গত পরশুদিন দুই বসছিল, তারা বসে দুই কথা বলেছে পক্ষই যে ঠিক চেষ্টা আছে, আমরা করছে, আমরা গিয়ে ইসলামের জন্য আমরা চেষ্টা গিয়ে করছে আপনার দুই কথা পক্ষই। শুনবো। হাসনাত আর সার্জিদ গিয়েছিল, ওই দিক দিয়ে কথা বলে এসছে, এদিক দিয়ে পিছনে খুনোখুনি হয়ে গেছে না, 4 জনের জীবনে। আপনার হলো এটাকে, এটা হাসনাত সার্জিস এগুলো এগুলো আপনার হলো কেন যাবে ওরা? তাবলিগকে তাবলিগের মতো চলতে দেন। তাবলিগ করে না এরকম লোককে এই সমাধানের দায়িত্ব দিয়েন না। এই সমাধানের দায়িত্ব, তারা তাবলিগের মাহাত্ম্য বুঝবে না, তারা সমাধান করতে যায় না বলবে না, ঠিক আছে তাবলিগ বন্ধ করতে করে দেওয়া না দাও, দেওয়া ওটা না তো, আপনার বারবার বন্ধ খালি করে দাও। তাবলিগ তারা নিয়ে বলবে প্রশ্ন বন্ধ তোলার, করে দাও। এই বন্ধ তাবলিগ করলে অনেকের তাবলিগ লাভ, নিয়ে প্রশ্ন অনেকের তোলেনি কেউ। আপনার হলো তাবলিগ বন্ধ হলে, তাবলিগ বন্ধ হলে রিলিজিয়াস ক্রাইম বেড়ে যাবে।
ঠিক আছে, রিলিজিয়াস ক্রাইম বেড়ে যাবে তাবলিগ বন্ধ হলে। আমি শুধু এটুকু বলছি, রিলিজিয়াস ক্রাইম আচ্ছা মানে ঠিক কত আছে, ধরনের ক্রাইম হতে পারে ডেফিনেটলি আপনারা আপনার ধরে নেন। প্রিয় দর্শক, আপনারা কি তারেক রহমানের সাথে একমত কিনা আমরা, ঠিক জি আছে, অন্য অনেক অনেক তাবলিগ বন্ধ হলে অনেক যুবক বেপথে যাবে। এলাকায় এলাকায় তাবলিগের লোকেরা আপনার হলো পাহারা দিয়ে রাখে, মানুষকে নামাজের দিকে ডাকে, মানুষ নামাজ পড়লে মানুষের মন ফ্রেশ হয়ে যায়, অজু করলে মানুষের মন ফ্রেশ হয়ে যায়। তাবলিগের লোকেরা এই ছাড়া আর কোনো রাজনৈতিক এজেন্ডা ওদের নাই, কোনো পক্ষেরই নাই, সাত পক্ষেরও নাই, জোবাইয়ের পক্ষেরও নাই। জোর করে কাউকে ভারতের দালাল বানানোর সুযোগ নাই, জোর করে আওয়ামী লীগের দালাল বানানোর সুযোগ নাই। আওয়ামী লীগের একজন এসে কোনো এটাকে অপব্যবহার করার চেষ্টা করলে ওই পুরা টিম আওয়ামী লীগের হয়ে যায় না। হেফাজতের একজন এটাতে এসে হস্তক্ষেপ করলেই পুরা টিম হেফাজতের হয়ে যায় না। তাবলিগের দুই পক্ষর আলাদা আলাদা পরিচয় আছে, তারা তাবলিগ করে। এখান থেকে রাজনৈতিক হস্তক্ষেপ সরান, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর আপনার হলো, আমি আরেকটু সুযোগ নিয়ে আমি বলি আওয়ামী লীগ বিষয়ে বলি। দেখেন, আওয়ামী লীগের নিষিদ্ধ আমরা সবাই চাচ্ছি। আওয়ামী লীগ হলো হারাম, আওয়ামী লীগ হারাম, কিন্তু আওয়ামী লীগের টাকা হলো আরাম। ঠিক আছে, আওয়ামী লীগ হারাম কিন্তু আওয়ামী লীগের টাকা আরাম। শুধু তাই না, আওয়ামী লীগের লোকদেরকে নিজের দলে নেওয়া, নিয়ে দল ভারী করা, ওইটা আরো আরাম। ঠিক আছে, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য অনেক উৎপাত করছে, তাদের একটা এজেন্ডা আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তাদের রাজনৈতিক দল দাঁড়াবে না। হ্যাঁ, তাদের রাজনৈতিক দলের লোক পাবে না। এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ওই লোকগুলোকে নিয়ে তারা দল ভারী করতে পারবে, দল বড় করতে পারবে, দল বিকশিত করতে পারবে। এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ প্রয়োজন। আওয়ামী লীগ, এখন আমার বিষয় হলো ক্রাইমটা করছিল কারা? ক্রাইম করছে হাসিনা, ক্রাইম করছে মানে হলো জাহাঙ্গীর কবির নানক, ক্রাইম করছে তাপস, ক্রাইম করছে হলো ওই যে ইয়ে জন্য আছে না একটা, আরাফাত। এরা হলো ক্রাইম করছে। এদেরকে ধরলেন না, এদেরকে পার করায় দিলেন, এদেরকে পার করায় দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ 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 বলতেছে, শুনতে খুব ভাল লাগছে। কিন্তু আওয়ামী লীগের টাকা নেওয়া তো কেউ বন্ধ করতেছে না, তাই না? এও নিচ্ছে, ও নিচ্ছে, ও নিচ্ছে, সবাই নিচ্ছে। শেখ হাসিনা যে দুর্নীতিটা করেছে, এই দুর্নীতি বাংলাদেশের আমাদের চিন্তা ও গবেষণার বাহিরে। এটা কত বড় দুর্নীতি, কত বড়! এগুলো আমরা কেউ ক্যালকুলেটর বাস্ট হয়ে যাবে শেখ হাসিনার দুর্নীতি যদি কেউ হিসাব করতে চায়। ডিজিট ধরবে না, ডিজিট ধরবে না, কেউ পারবে না। কারো বাপের ক্ষমতা নাই ক্যালকুলেটরে অতগুলো ডিজিট লিখতে পারবে। ক্যালকুলেটরে লাস্টে যায় লিখবে, লেখা উঠবে ই। ই মানে আনএন্ডিং, মানে এটা মানে এটার কোনো এক্সপ্লেনেশন নাই। এটা কেউ পারবে না, কারণ আপনার হলো একটা মানে রূপপুর পার্বণের প্রকল্প ধরেন $10 বিলিয়ন, ওর নিচে $5 বিলিয়ন, অর্ধেক অর্ধেক। মানে আপনি চিন্তা করতে পারবেন না, আমি সংখ্যাগুলো মিলবে না, কিন্তু আমি রেশিও গুলো বলতেছি। আপনার যে পদ্মা সেতু দুই পাশে শেখ মুজিবের মুরাল বানাইছে। এই মুরালে ওই শিল্পীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদেরকে কত টাকা দিছে। তো তো ওরা বলতেছে যে ওদের হলো উম আহ আহ 18 কোটি টাকা দিছে। 18 কোটি টাকা দিছে ওই ওই মুরালটা দাঁড় করানোর জন্য। বললাম এটা বেসমেন্ট কত হতে পারে, ধরেন বেসমেন্টে ধরেন 10 কোটি টাকা, তাহলে কত হলো? 28 কোটি টাকা। এই মুরালটা নিচে 117 কোটি টাকা এই মুরালের জন্য ব্যয় দেখাইছে। একটা মুরাল, সেই মুরালে 28 কোটি টাকা ব্যয় দেখালো, 17 কোটি টাকা। শেখ হাসিনার দুর্নীতিটা যে কত বিস্তর, মানে বাংলাদেশ ব্যাংক মানে পর্যবেক্ষণ করলো পদ্মা সেতু করতে 8 থেকে 10 হাজার কোটি টাকা লাগবে, তাই না? এটা অবজারভেশন করছে বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন। সেখান থেকে 15 হাজার কোটি টাকা লাগতে পারে, সেটা 37, 38 এই পর্যন্ত গিয়ে ঠেকাইলো। মানে এটা যে কত বিশাল! এখন আমরা তো ওই মানে 1 হাজার কোটি টাকা কত হয় জানেন? 1 হাজার কোটি টাকা 10 জন মানুষের উপর উপর থেকে ফেললে সে মানুষ চাপা পড়ে মারা যাবে। 10 জন মানুষের উপর যদি 1 হাজার কোটি টাকার অ্যামাউন্ট একটা ফালা হয় উপর থেকে, সে জায়গায় মরে যাবে। তো আসলে কত টাকা মানে চুরি করছে শেখ হাসিনার, এগুলো হিসাব নাই এবং 1,000 বাংলাদেশের। কোটি টাকা আমার আপনারে দুজনকে যদি এমনিতে হাতে হাতে দেয়, আনন্দে মরে যাবে সব ও ধরনের। আনন্দে মরে যাবে। যাই হোক, মানে আমি এগুলো এগুলো আচ্ছা এগুলো দেখ, হিসাব, মানুষ তো এগুলো আমাদের হিসাবের মানুষের। বিষয়। দেখেন, আমি আজকে শেষ বলতেছি যে উন্নয়নের উন্নয়নের বিনিময় গণতন্ত্র হতে পারে না, সংস্কারের বিনিময়েও গণতন্ত্র হতে পারে না। ঠিক আছে, এই যে বলছে সংস্কার সংস্কার বলছে না, সংস্কার কি? আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে
নিয়োগ দেওয়া, পুনরায় নিয়োগ দেওয়া, সংস্কার কি, এই সরকার মানে কি কাজে যে ব্যস্ত আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। জি, পলিথিন নিয়ে 2 দিন পর পর বক্তব্য দেয়। কাউরে পাওয়া আমি যায় ওই যে না, কাউরে কলিমুল্লাহ পাওয়া স্যারকে যায় না বলছিলাম, আজকে। যখন জি, আমি শেষ আমি করতে স্যারকে শেষ করতে বলতেছিলাম ইন্টারেস্টিং যে কথা হচ্ছে, আরো আরো কথা যখন বলতে বলে বারবার, ফেলতেছি, একদম লম্বা আমি হয়ে একটু গেছে, বলি, তারেক রহমান শেষ করতে শেষ যখন করতে বারবার পলিথিন নিয়ে বক্তব্য দিচ্ছে তখন বুঝতে পারছি যে এই সুন্দরী উপদেষ্টার আর কোনো কাজ নাই হাতে, এই জন্য বারবার পলিথিন নিয়ে বক্তব্য দিচ্ছে। যখন বারবার সেন্ট মার্টিন নিয়ে বক্তব্য দিচ্ছে তখন বুঝতে পারছি যে কি সংস্কার করবে, এদের হাতে তো কোনো কাজ নাই। সেন্ট মার্টিনে ভিজিটর যাওয়া বন্ধ করে দিয়ে এখন কুকুরকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে। হ্যাঁ, গতকালও বললাম এবং কুকুরকে এটার বিরিয়ানি রান্না পেছনেও করে কারণ আছে, এ খাওয়াতে নিয়েও আমরা হচ্ছে। এই সেন্ট মার্টিনের মানে পেছনে যে দেখেন, কারণটা বের এগুলো করতেছি, আমরা বের করতেছি খুব এগুলো শীঘ্রই। আপনার হলো, এগুলো তারেক রহমান, একটা বিচক্ষণতার বিষয়, এগুলো ধন্যবাদ। বিচক্ষণতার বিষয়, এগুলো আপনার হলো, জি, এগুলো কিছু ক্লাবমেট রাষ্ট্র গঠন করছে। একটা ক্লাবে আড্ডা দিত, চা খাইতো, কফি খাইতো, দুষ্টামি করতো, পিঠে চাপড় দিয়ে বলতো আরে কি অবস্থা, কেমন আছো, এই ধরনের ক্লাবের মেম্বার একসাথে হয়ে একটা সরকার গঠন করছে। জি, যারা জনগণ বলে ধন্যবাদ। নাই, আমরা বিপ্লবীরা বলি নাই, এইভাবে হয়ে, জি, যার ফলে যার ফলে দেখেন এই না, যে কিন্তু যেই, কিন্তু কিন্তু আমি এটাও কি, জাস্ট দশ এটাও কি মনে সেকেন্ডে শেষ করেন করে যে দেব, তারা যদি এভাবে না করতো দশ তাহলে সেকেন্ডে আরো শেষ করে অনেক দেবো কিছু আমি। হতে পারতো হয়তো, আমি এই একটু বলি, ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি, কারণ ডক্টর আপনারা, ইউনূস আমরা যেভাবে একটু করছে। একটু বলি স্যার, মেজর জেনারেল আলম ফজলুর রহমান স্যার, এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, উনি তো পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির দায়িত্বশীল ছিল, তাই না? তাই না? হুম, এই আন্দোলন শুধুমাত্র ইন্ডিয়া থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর আন্দোলন। এই আন্দোলনের পেছনে হাসনাত সার্জিসরা আসলে শুধুমাত্র ছাত্রলীগের পারপাস সার্ভ করছে, শেখ হাসিনার পারপাস সার্ভ, অনেক কথা যদি মনে আছে, হাসনাত আব্দুল্লাহ যদি ভুলে না যান, এগুলির কথা মনে থাকবার কথা, আমাদের কাছে স্পষ্ট মনে আছে সেদিনকার কথা। এখন নতুন করে হাসনাত আব্দুল্লাহকে আমরা যতটুকু গত 2 দিন যাবৎ শুনতেছি যে সে চাঁদাবাজি থেকে শুরু করে বহু টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। কেন হাসনাত আব্দুল্লাহ হাতিয়ে নেবে? হাসনাত আব্দুল্লাহ তো এখনো পর্যন্ত এমপি হয়নি, মন্ত্রী হয়নি, বা ওই ঘুষ খাওয়ার মতো পর্যায়ে যায়নি। মানুষের ভরসা, মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস হাসনাত সার্জিদের উপরে এখনো পর্যন্ত সরকারের বাইরে থাকা এই দুজন মানুষের প্রতি আছে। তাহলে কেন তারা এগুলি করবে? এই অভিযোগগুলির সত্যতা কতটুকু সেটাও তো জিজ্ঞাসা করা দরকার। হাসনাত আব্দুল্লাহরা আগের সরকারের বিরুদ্ধে কথা বলেছে, কারণ সেই সরকারে আমরা কেউ কথা বলতে পারতো না। এখন তো কথা বলার সুযোগ আসছে, এখন আমরা প্রশ্ন করবো হাসনাত আব্দুল্লাহকে যে তারা আসলে কি চাঁদাবাজি করছে কিনা। পাশাপাশি আরেকটা বিষয়, আপনারা জানেন গত 2 দিন ধরে, গতকালকে স্পেশালি, যে তারা কাউন্সিলরদের, মানে আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে তারা পুনর্বাসন করছে। এর চেয়ে অন্যায়ের কথা তো হতে পারে না। কেন করবে তারা এটা? সবগুলো প্রশ্ন উত্তর জানবো। হাসনাত আব্দুল্লাহ আছেন, কেন আপনি চাঁদাবাজি শুরু করলেন? আপনার কাছে একটু শুনতে চাই, সরাসরি প্রশ্ন। হাসনাত আব্দুল্লাহ আহ কোথায় চাঁদাবাজি করেছেন, কারণ বা বড় সড় অভিযোগ এসছে, আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি একটা হুম। গাড়িতে বসেছেন, এর আগে কি গাড়িতে, এই গাড়ি কি আপনার ছিল আগে? আচ্ছা, শুধু চাঁদাবাজি না, আমার বিরুদ্ধে টেন্ডারবাজি, তারপর হচ্ছে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি, তারপরে হচ্ছে অর্থাৎ সরকারি যত মানে অপকর্মগুলো রয়েছে সবগুলো করার আমার বিরুদ্ধে অভিযোগ আসছে। আমি সহজ একটা আমার বিষয়, একদম সহজ কথা, যদি বর্তমান হচ্ছে ডিজিটালাইজেশন, আমাদের ডিজিটাল যুগ, সবার কাছে মিডিয়া আছে, মাইক্রো মিডিয়ার যুগ, সবার কাছে এখন ফোন আছে। এই পুরো আন্দোলন, গণ অভ্যুত্থান, হাসিনাকে পতন থেকে শুরু করে এই সব কিছু হচ্ছে মাইক্রো মিডিয়ার কল্যাণে হয়েছে। এখন প্রচুর পরিমাণ মিডিয়া আছে, সরকারি সংস্থাগুলো রয়েছে, তারপর হচ্ছে যাদের সাথে চাঁদাবাজি করেছি, টেন্ডারবাজি করেছি, যাদেরকে পদ দিয়েছি, ধরেন কেউ তো আমার কাছে আসছে 10 লাখ, কেউ বলছে 15 লাখ, যে সবচেয়ে বেশি বলছে তাকেও হয়তো আমরা ইয়াতে বসাইছি। কিন্তু যাদেরকে বসাই নাই, এরকম করুক, প্রমাণ দিক। মেন কথা হচ্ছে প্রমাণ। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, পত্রিকা রয়েছে, যদি 1 টাকা খাওয়ার কোনো প্রমাণ থাকে যে কারো কাছে, যে আমরা কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা দিয়েছি, পদায়ন করেছি, বদলি করেছি, চাঁদাবাজি করেছি, কারো কাছ থেকে 1 টাকা চেয়েছি কোনো কারণে, সেক্ষেত্রে সেটা প্রমাণ দিক। সিম্পল, ওপেন চ্যালেঞ্জ, প্রমাণ দিক। আমি 1 কোটি, 2 কোটি, 20 কোটি, 50 কোটি টাকার হিসাব নয়, সেটা হচ্ছে জাস্ট 1 টাকাও যদি হয়। দেখেন আমাদের বিরুদ্ধে যে এই অভিযোগগুলো আনা হচ্ছে, এগুলো কিন্তু এখন হ্যাঁ, না। কেমন, আমরা যদি যখন দিতে আন্দোলনটা পারে, শুরু যদি দিতে পারে, করেছিলাম, কারণ যা কিছু ঘটে, যা কিছু রটে, তার কিছু হলো ঘটে, বা আহ, বা কিছু হলো আমরা হয়। হাসনাত আব্দুল্লাহ যদি প্রমাণ দিতে পারে তখন কি করবেন আপনি? দেশের বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে, বিদ্যমান যে আইন ব্যবস্থা রয়েছে, সে আইন ব্যবস্থা অনুযায়ী যে কোনো শাস্তি আমরা, এবং সর্বোচ্চ যে ড্রাইভার, আমি সেটা মাথায় পেতে নিব, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, দেখেন সাইফুর ভাই,
এই যে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে, আমাদেরকে বিতর্কিত করা, এটা কি 5ই আগস্টের পরে এই ব্যাপারটা এমন? বিষয়টা এমন না। আপনি হুম। যদি 5ই আগস্টের পূর্বে যান, আপনি দেখবেন সর্বপ্রথম ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠিত যেই সংগঠন ছাত্রলীগ কিন্তু বলেছিল আমরা 200 কোটি টাকা খেয়ে হচ্ছে আন্দোলন শুরু করেছি। হুম। আমাদের 5ই আগস্টের পূর্বে রাতে কিন্তু বলা হয়েছিল আমার বাসায় টাকা পাওয়া গেছে, সার্জিসের বাসায় টাকা পাওয়া গেছে, তারপর হচ্ছে আমাদের মধ্যে টাকা নিয়ে দ্বন্দ্ব, আমরা দেশ থেকে পালিয়ে যাচ্ছি। তো এই যে অভিযোগ, এই অভিযোগের তো ধারা অব্যাহত রয়েছে আমাদেরকে বিতর্কিত করার জন্য। এখন অভিযোগ যখন আসবে, অভিযোগ যখন আসছে, সেটা প্রমাণ যদি থাকে, প্রমাণ এনি প্রুফ, কোনো নথি, কোনো সরকারি সংস্থা, কোনো ব্যক্তি নিজেও, কোনো ব্যক্তি বাংলাদেশে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষকে আমি চ্যালেঞ্জ দিতে চাই, যদি কোনো ব্যক্তি সে নিজে যদি বলতে পারে আমার সাথে কোনো ধরনের টাকা, অর্থ, নিয়োগ, পদ বাণিজ্য, টেন্ডারবাজি এই ধরনের কোনো কিছু হয়েছে বা চেয়েছে, বা আমি অ্যাপ্রোচ করেছি, আমার সাথে কথা বাড়িয়েছে, প্রস্তাব দেওয়ার পরে, প্রস্তাব এসছে কিন্তু প্রস্তাব দেওয়ার পরে তারা আমাদের সাথে বার্গেনিং করেছে, যোগাযোগ রেখেছে, যোগাযোগ রক্ষা করেছে, তাহলে ওপেন চ্যালেঞ্জ, 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের একজন সরকারি সংস্থা রয়েছে, কর্মকর্তা রয়েছে, আমলা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, হুম। পুলিশ রয়েছে, মিডিয়ার মিডিয়ার মিডিয়া রয়েছে, কি নেই বর্তমানে দেখেন? কোনো নথি, অডিও, ভিডিও, ফোন এর আগে রেকর্ড, আমাদের কল। এই শোতেই আপনি বলেছিলেন যে আপনার কাছে একজন পুলিশ অফিসার 10 কোটি টাকা নিয়ে ঘুরছে। তারা কি যোগাযোগ করেনি? তো সেই 10 কোটি টাকার লোককে আপনি আপনি একদম পুরোপুরি ফেলে দিয়েছেন বা ডিক্লাইন আমরা করেছেন? তো আমরা তো অবশ্যই আমরা যোগাযোগ বন্ধ করে দিয়েছি, আমরা যোগাযোগ বন্ধ করে দিয়েছি। আমরা 5ই আগস্ট পরবর্তীতে রাষ্ট্র কাঠামোর যেই ধরনের জটিলতা, সেই জটিলতা আমরা দিন দিন যত বেশি যাচ্ছে তত বেশি আমাদের সামনে প্রকাশিত হচ্ছে, উন্মোচিত হচ্ছে। 5ই আগস্ট পরবর্তী সময় রাষ্ট্র কাঠামোর যে জটিলতাগুলো, সেটি তত বেশি স্পষ্ট ছিল না এখন যতটা বেশি স্পষ্ট। এখন যদি হতো আমি তাকে ধরাই দিতাম। এখন যে বিষয়টা হচ্ছে, ভাই প্রমাণ যদি থাকে, তাহলে প্রমাণের ভিত্তিতে, আমি বললাম তো, প্রমাণ প্রমাণ যদি থাকে, প্রমাণ থেকে একটা আপনার প্রমাণ। দিচ্ছেন নাকি সার্জিসটা সহকারে আপনি দায়িত্ব নিয়ে বলছেন? কারণ সার্জিসের আমি ব্যাপারও। আমি সার্জিসের ব্যাপারেও দায়িত্ব নিতে পারি। সার্জিস না, শুধু সার্জিস না, আমি আমার যে বৈষম্য ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতাকর্মী আমি দেখেছি যারা স্টিল হচ্ছে এই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে, তারা এই ধরনের বিতর্কিত কোনো কার্যক্রমে এখনো পর্যন্ত জড়িত না। যদি জড়িত থাকে, যদি জড়িত থাকে তাহলে প্রমাণ আসুক। তবে এটা ঠিক যে সমন্বয়কের পরিচয় ব্যবহার করে, এটা আমি অস্বীকার করছি না যে সমন্বয়কের পরিচয় ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাঁদাবাজি ঘটেছে, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করার চেষ্টা করেছে সমন্বয়কের পরিচয় ব্যবহার করে, আমি অস্বীকার করছি না। সেই জায়গাগুলোতে আবার আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আপনার যে দ্বিতীয় যে প্রশ্ন, সেটা হচ্ছে আমার ইনকাম সোর্স কি, আমি ইনকাম গাড়ি পাচ্ছি সোর্স এবং কোথায়। আপনার নতুন, আপনি তো সবসময় গেঞ্জি গায়ে দিয়ে থাকেন, এখন নতুন পাঞ্জাবি আপনার গাড়িটা কি গাড়ি? আচ্ছা, এক নম্বর বিষয় হচ্ছে আমার ইনকাম সোর্স। আমি শিক্ষক, আমি পড়াই। আমি পড়াই 2016 সাল থেকে, 2016 সালের সেপ্টেম্বর থেকে। আপনি ইউটিউবে যদি সার্চ করেন হাসনাত আব্দুল্লাহ ইংলিশ ক্লাস বা হাসনাত আব্দুল্লাহকে, আমি আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট রয়েছে। 2017 পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, বি ইউনিট এবং ডি ইউনিটে, তাদের অধিকাংশ হচ্ছে আমার স্টুডেন্ট, অধিকাংশ আমার স্টুডেন্ট। আমার লক্ষাধিকের উপরে স্টুডেন্ট রয়েছে, লক্ষাধিকের উপরে স্টুডেন্ট রয়েছে। এবং আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আমার ইউনিভার্সিটি যখন শুরু হয় তখন থেকে আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এবং হুম। যারা বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু বান্ধব রয়েছে, যারা হচ্ছে আমাকে যারা চিনে, আগে থেকেই চিনে, তারা যারা, আই ওয়াজ অলওয়েজ ফাইন্যান্সিয়ালি সাউন্ড, অলওয়েজ। হুম। আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কখনোই ছিল না, নেভার। আমি আমার হুম। ফ্যামিলির দায়িত্ব নিয়েছি আমার ইউনিভার্সিটি যখন শুরু হয় তখন থেকে। তখন আমার বাসা থেকে আনা লাগতো না, বরং হুম। আমি জাস্ট জাস্ট আমি নিজে চলাফেরা করতাম। আমার নিজের টাকা দিয়ে আমি বিদেশেও গিয়েছি 2020-এ। হুম। আমি এই ছবিগুলো পরে ভাইরাল হয়েছে 2020-এ। আমার এই যে দেখেন, টি শার্ট নিয়ে একটা কথা হয়, টি শার্ট, এই যে বিষয়টা এমন না যে টি শার্ট আমার, মানে কাপড়ের অভাবে আমার একটা টি শার্ট এতদিন পর্যন্ত পরতে হয়েছে। বরং বিষয়টা এমন ছিল যে আন্দোলনের একটা পর্যায়ে আমি আর বনশ্রীতে ফিরতে পারিনি, আমার বাসায় আর ফিরতে পারিনি। না ফেরার কারণে আমাকে যেহেতু ডিবি উঠিয়ে নিয়েছে, ডিজিএফআই উঠিয়ে নিয়েছে, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নিয়েছে, একই কাপড়ে আমাদের দিনের পর দিন কাটাতে হয়েছে। তখন প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন না পর্যন্ত স্বাধীন হচ্ছে, ততদিন পর্যন্ত বাসায় ফিরবো না, ততদিন পর্যন্ত এই টি শার্ট পরিবর্তন করার প্রয়োজন নেই। এখন বিষয়টা যদি এমন হয় যে অভাবের কারণে, আমার ফাইন্যান্সিয়ালি আলহামদুলিল্লাহ আমাকে যতটা সক্ষমতা দিয়েছে, আপনারা আমার প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা খোঁজ নিতে পারেন। আমার প্রতিষ্ঠান সম্পর্কে প্রত্যেক বছর আমার প্রতিষ্ঠানে, আমার একটা প্রতিষ্ঠানে 100 কোটির উপরে টার্ন ওভার হয় প্রত্যেক বছরে।
প্রত্যেক বছরে শত কোটি টাকার উপরে টার্নওভার হয় প্রত্যেক বছর। আপনারা খোঁজ নিতে পারেন, বাংলাদেশের একটা প্ল্যাটফর্মে কে চিনে না। আমার নিজস্ব প্ল্যাটফর্ম আছে, নিজস্ব। একটার হচ্ছে আমি শেয়ার হোল্ডার, আরেকটার হচ্ছে আমি আমার প্রতিষ্ঠাতা, আমি ডিরেক্টর, যেটার আমি মালিক। সেটা হচ্ছে এখন না, যেমন না যে 5ই আগস্টের পরবর্তী সময় বা আন্দোলনের পরবর্তী সময়ে। একটার হচ্ছে আমি 2022 সালের জুন থেকে আমার সেটা ডিরেক্টর, সরি 2023 সালের জুন থেকে, যেটা ডিরেক্টর হচ্ছে 2023 সালের জুন থেকে আমি সেটা ডিরেক্টর। 23 সালের জুনের খুব সম্ভবত 19 তারিখ বা 20 তারিখ থেকে সেটা ডিরেক্টরশিপ আমি নিয়েছি। আন্দোলনটা হয়েছে 24 সালের জুনে। তার মানে হচ্ছে কি 1 বছর পরে আন্দোলন হয়েছে। আমি পড়ানোতে ইনকামের সাথে আমি রিলেটেড হচ্ছে 2016 সালের সেপ্টেম্বর থেকে। আমার প্রকাশনাও ছিল, বাংলাদেশে এডমিশন রিলেটেড স্টুডেন্টরা আমার ইউটিউবে ইংলিশ ক্লাসও তো আছে, আমি তো এখনো ক্লাস করাই। আমি লাস্ট ক্লাস নিয়েছি 1 সপ্তাহ আগে। আমি প্রত্যেকদিন অলমোস্ট ফজরের পরে রাতে 2টা 3টা, আমার কোর্স যেহেতু আমি এখনো শেষ করতে পারিনি, 25টা ক্লাস নেওয়ার কথা ছিল, আমি ক্লাস নিয়েছি এখনো পর্যন্ত 16টা বা 17টা। শোনা যাচ্ছে না হাসনাত? হ্যাঁ, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কি? এখন আমি এখন শোনা গাড়িতে যাচ্ছে, তো। হ্যাঁ। হ্যাঁ ওকে, হ্যাঁ, এখন শোনা আমার যাচ্ছে। ক্লাসগুলো কিন্তু এখনো নিতে হয়, আপনারা খুঁজে নিলে জানবেন আমার ক্লাস এখনো নিতে হয়। আমার একটা কোর্স থেকে আমার হচ্ছে আপনার যদি আমাদের মানে বিষয়টা হচ্ছে কি ভাই, আপনার ইউনিভার্সিটি মানে লেভেলে যারা আপনার সোর্স অফ ইনকাম বিশেষ করে আপনার ওই কোচিং সেন্টার থেকে বা আপনার ওই অনলাইন যে টিচিং সেন্টার সেখান থেকে। আমাদের হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম, আমাদের মাল্টিপল কোর্সেস আছে এবং সেটা হচ্ছে কি 2017 সাল থেকে। এবং বাংলাদেশের স্বনামধন্য একটা প্ল্যাটফর্ম গুলাতে আমি পড়িয়েছি। এবং আমার নিজের বই আছে এখনো মার্কেটে আছে, নিজের বই। আর আমার যারা কলিগ আছে, আমার কলিগের বাংলাদেশে মানে সবচেয়ে লাক্সারিয়াস লাইফ যারা লিড করে, আমারই একমাত্র গাড়ি ছিল না। কিন্তু গাড়ি পারচেজ করা মানে এটা আমার জন্য খুব মানে ডিফিকাল্ট কিছু না। আমার নিজের এখন আসতে পারে যে আমার ইনকাম, আয়কর রিটার্ন, ট্যাক্স, এইসব বিষয় 2027 সাল পর্যন্ত একটা প্ল্যাটফর্মে কোনো ট্যাক্স নাই। একটা প্ল্যাটফর্মে কোনো ট্যাক্স নাই 2027 সাল পর্যন্ত গভর্নমেন্টকে কোনো, কারণ এগুলো হচ্ছে এই প্ল্যাটফর্ম গুলো যেন হচ্ছে এক্সপান্ড করতে পারে, সেই জন্য এগুলো ট্যাক্স ফ্রি এখনো চলছে। বিরাট বিষয় হচ্ছে এই যে আমার ইনকাম সোর্সের নথিপত্র, আমাদের যেটা হয় নর্মালি, মানে ধরেন আমি তো জানতাম না, আমি এখন এত পরিচিত, মানুষ আমাকে মানে এই পলিটিক্যালি মানুষ এখন রিকগনাইজ করছে। কিন্তু এর হুম। আগে আপনি যদি দেখেন, আমরা যারা কোচিং এ পড়ায়, তারপরে হচ্ছে যারা একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত, আমরা কিন্তু ব্যাংকিং চ্যানেল হচ্ছে আমরা টাকা পয়সাটা খুব বেশি লেনদেন হইতো না। আমাদের হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড। দেখা যেত আজকে একটা ক্লাস, আমাদের বিল আসছে। আমার একটা ক্লাসের পেমেন্ট ছিল সাগর ভাই 25,000 টাকা, একটা ক্লাস 25,000 টাকা। এখন না, এটা হচ্ছে 2022 সালে। দুই হাজার হুম। বাইশ সালে একটা ক্লাস নিলে আমাকে 25,000 টাকা পেমেন্ট করতে হতো। আপনারা খুঁজে নিলে পারেন, 25,000 টাকা একটা ক্লাসের জন্য। তো একটা স্টুডেন্টের জন্য মানে আমি মানে আই ওয়াজ অলওয়েজ ফাইন্যান্সিয়ালি সাউন্ড, সিম্পল। এখন আপনারা খুঁজে নিতে পারেন, খুঁজে নিয়ে দেখতে পারেন যে মানে আপনি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির ব্যাপারে আপনি চ্যালেঞ্জ করেছেন, কেউ আপনার কোনো ধরনের কজ দেখাতে পারবে না, কোনো প্রমাণ হলে আপনি যে কোনো শাস্তি মাথা পেতেন না, যে প্রচলিত আইনে যত বিষয়। বাকি রইলো অন্যদের ব্যাপারে আপনি কিছুটা দায়িত্ব নিয়ে বলেছেন। এখন আসি একটু রাজনৈতিক ব্যাপারে। দুটি বিষয়ে কথা বলবো। প্রথমত যেটি হলো যে আপনার বিষয়ে আপনারা গতকালকে থেকে যে সবচেয়ে বড় বিতর্ক এসেছে, এটা হলো যে আপনারা এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দায়িত্ব ইয়ে করেন। তার মানে যে আপনাদেরকে নিয়ে যে একটা আগে থেকে একটা ধারণা ছিল যে আপনারা ছাত্রলীগ করেছেন, ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ, আপনারা ছাত্রলীগ থেকে এসেছেন, হয়তো তখন আপনারা কিছু করতে পারেননি, এখন আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য একটা প্রথম স্টেপ নিয়েছেন, যে কাউন্সিলর যারা রয়েছে আওয়ামী লীগের তাদেরকে আপনারা পুনর্বাসন করছেন। কেন? তারা কি অপরাধী না? একটা আমার বিষয় হচ্ছে আমি একদিনের জন্য ছাত্রলীগ করে নাই, একদিনের জন্য না, একদিনের জন্য ছাত্রলীগ করি নাই। তো আপনি একটা আমি আমার একটা ভিডিওর মধ্যে আপনি গোলাম রাব্বানিকে ভাই 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 বলে কংগ্রেচুলেশন করেছেন। একটা ভিডিওর মধ্যে, ছোট্ট একটা ভিডিওর মধ্যে কম না হলেও 20 বার ভাই বলেছেন। আপনার সাথে কি সম্পর্ক ছিল তার, গোলাম রাব্বানির? তার সাথে ছবিও আছে। ওকে ফাইন গ্রেট। একটা আমার বিষয় হচ্ছে বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আমি ছিলাম। আপনার বিজয় একাত্তর হলে তৎকালীন সময়ে যদি খোঁজ নেন বা এখনো খোঁজ নেন, যে সবচেয়ে বিদ্রোহী যে ছেলেটা ছিল সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। সিট নিয়ে, গণরুম নিয়ে, এবং আমার টাইম লাইনে যদি যান, আপনি আমার টাইম লাইনে, আপনি যদি আমি মাঝে ফেসবুকে ছিলাম না দীর্ঘ প্রায় 1 বছর। এর পূর্ববর্তী সময়ে চাকরির প্রস্তুতির জন্য, এর পূর্ববর্তী সময়ে যে আমার স্ট্যাটাস গুলো দেখেন, হুম। 2টা 3টা স্ট্যাটাস ছাড়া সবগুলাই ছিল হচ্ছে এই ক্যাম্পাসের অপসংস্কৃতির বিরুদ্ধে, রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে। শত শত স্ট্যাটাস এখনো আছে। আমি ইভেন 3টা স্ট্যাটাস আছে যেগুলো ছাত্রলীগের পক্ষে যায়, যেগুলো আমি এখনো অনলিমি করি না, এখনো আছে। কারণ যেটা আমার যখন মনে হয়েছে, দেখেন
আপনি এই যে রাব্বানির প্রসঙ্গটা আনলেন, রাব্বানি আমি একা কিন্তু একটা আন্দোলন করেছিলাম। বিষয়টা এইটা আমার প্রথম আন্দোলন না, আমি একা একটা আন্দোলন করেছিলাম। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর লাল ফিতার দৌরাত্মের বিরুদ্ধে। এই আন্দোলনটা আমার একা ছিল। ওই আন্দোলনে তখন আমি স্মরণ করতে চাই যে আমাদের এই যে আক্তার ভাই ছিলেন, তারপর হচ্ছে জাহিদ রাজ ছিলেন, তারপর হচ্ছে মহিউদ্দিন রনি, রাব্বানি ভাই এসে সংহতি জানাইছিল। রাব্বানি ভাই ওই আন্দোলনে সংহতি জানাইছিল। সংহতি আমি মানে ভয় পাচ্ছিলাম যে যে কোনো সময় ছাত্রলীগ আক্রমণ করতে পারে। আমরা ওইটা প্রস্তুতি ছিলাম, কারণ ক্যাম্পাসে তখন যে কোনো ন্যায্য আন্দোলনে ছাত্রলীগ হচ্ছে তখন অ্যাটাক করতো সব সময়। তো তখন রাব্বানি এসে একটা পপুলিস্ট একটা গ্রাউন্ড ক্রিয়েট করার জন্য সে আমাকে সমর্থন জানায়। তা আন্দোলন যখন সফল হয়, আন্দোলন যখন বিশ্ববিদ্যালয়ে ডিজিটাইজেশন হয়, তখন আমি রাব্বানিকে থ্যাঙ্কস জানাই। আমি হসপিটালে ভর্তি ছিলাম, যেহেতু আমি আমরণ অনশনে ছিলাম। আমরণ অনশন প্রায় দীর্ঘ 2 দিন আমরণ অনশনে ছিলাম। তখন আমি রাব্বানিকে থ্যাঙ্কস জানাই যে যেহেতু সে হচ্ছে সাপোর্ট দিয়েছে। এখন বিষয়টা এমন না যে নেতা ছাত্রলীগ কর্মী হিসাবে ছাত্রলীগের আমার ইউনিভার্সিটি যদি কোনো ছাত্রলীগ কর্মী কখনোই দেখাইতে পারে যে আমি ছাত্রলীগের প্রোগ্রাম করেছি, ছাত্রলীগ করেছি, ছাত্রলীগের পক্ষে থেকেছি, ছাত্রলীগের বিরুদ্ধে যে যারা সবসময় হলে থেকে হলে থেকে এবং সবচেয়ে ডিপ্রাইভড বিজয় একাত্তর হলের প্রথম যে পলিটিক্যাল কারণে সিট পাইনি সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। মেরিট অনুযায়ী আমি প্রথম সিট পাই, কিন্তু আমাকে সিট বঞ্চিত করা হয়। এবং তৎকালীন সময়ের সভাপতি ফকির রাসেল আহমেদ আমাকে 11 তলায় উঠিয়ে আমাকে বলেছিল আমি যদি আর সিটের জন্য যাই তাহলে আমাকে 11 তলার ছাদ থেকে ফেলে দেওয়া হবে। আমি ওই সময়ে তৎকালীন সময়ের প্রভোস্ট শফিউর রহমান, ওই সময় আসিফ স্যার, আরো আমার হাউস টিউটররা ছিল, উনাদের থেকে আপনারা খোঁজ নিতে পারবেন যে তখন থেকেই ছাত্রলীগের বিরুদ্ধে বা তার আগে থেকে ছাত্রলীগের বিরুদ্ধে যদি কারো অবস্থান থাকে সেটা হচ্ছে আমি। এবং আমার ক্লাসরুমে আমার ক্লাসরুমে আমি যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আমার লেখালেখিতে, আমার হচ্ছে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে, আমি সবসময় পলিটিক্যাল কনসাসনেসটা ডেভেলপ করার চেষ্টা করেছি। যেখানে অন্যায়, যেখানেই প্রতিবাদ, যেখানেই কোনো অ্যানোমালিস থাকবে ছাত্রলীগের এই বিরুদ্ধে, এই যে এটা আমি আমার জায়গা থেকে চর্চা করেছি। আপনার দ্বিতীয় আপনার সেই সময় থেকে প্রশ্নের আপনি ঘুরেছেন এবং ছাত্রলীগের সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই, এখানেও আপনি চ্যালেঞ্জ করছেন আপনার পারিবারিক ভাবে। পারিবারিক ভাবে পারিবারিক ভাবে, হ্যাঁ, আমার দাদা আমার দাদা স্থানীয় জনপ্রতিনিধি ছিল অনেক আগে। সেটা হচ্ছে খুব সম্ভবত 2000 পূর্ববর্তী সময়ে, 2000 পূর্ববর্তী সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ছিল। আর আমার ফার্স্ট হ্যান্ড যারা আত্মীয় স্বজন, আমার বাবা, চাচা, জেঠা বা অন্যান্য যারা যারা রয়েছে, তারা হচ্ছে সবাই বিদেশে থাকে। আমার বাবা বিদেশ থেকে আসছে 2022 সালে, মানে উনি বিদেশে দীর্ঘ প্রায় 20 বছরের বেশি ছিল। আমার চাচারাও বিদেশে থাকেন, এখনো আছেন। অর্থাৎ অর্থাৎ ওই যে মেইন স্ট্রিম পলিটিক্স এর সাথে আমাদের কারোই জড়িত না। আমার বোনেরা হচ্ছে আচ্ছা, পলিটিক্যাল ইউনিভার্সিটি, ফ্যামিলি না আপনারা। জি, হ্যাঁ আমার বোনরা সবই হচ্ছে যাচাই ইউনিভার্সিটি করতে পারবেন, গ্রাজুয়েট। পেজ দ্য পিপল আমার এগুলোকে ক্রস চেক করবে পরবর্তীতে, যেগুলো বলছেন সবকিছু। ক্রস চেক, আমি ডিটেল দিয়ে দিচ্ছি, আমি একদম নাম ঠিকানা সহ দিয়ে দিচ্ছি, কোনো ইস্যুই নেই আমার ভাই। আচ্ছা ঠিক আছে, নো আমার প্রবলেম। এবং হ্যাঁ। এবং হচ্ছে একটা ভিডিও আছে যে আমার গ্রামের বাড়ি থেকে আমরা 2002 সালে চলে আসছি। 2002 সালে, এটা যে 22 বছর আগে আমার গ্রামের বাড়ি থেকে চলে আসছি। আমার মা আমাদের পড়াশোনার জন্য, আমরা যেন পড়াশোনা করতে পারি, কারণ আমার গ্রামের বাসা থেকে আমার হুম, আমার গ্রাম থেকে স্কুল অনেক দূরে, স্কুল হুম, অনেক দূরে। আর আমার মা খুব সচেতন, মানে উনি পড়াশোনার জন্য প্রচন্ড পরিমাণ আগ্রহী। আমাদের 3 ভাই বোনকে আমার মা হচ্ছে, আমি আমার ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, আমার বড় বোন গ্রাজুয়েট, আমার ছোট বোন এখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সে হচ্ছে ইকোনমিক্স পড়াশোনা করছে। তো হুম, আমার ফ্যামিলির হচ্ছে আমি নর্মালি হচ্ছে কেউ ফ্রন্টে নাই, আমি ব্যক্তিগতভাবে। কারণ যে পরিমাণ অনলাইন বুলিং, পাবলিক হ্যারাসমেন্ট হয়, সে জায়গা থেকে তারা হুম, সবাই পড়াশোনার সাথে রিলেটেড, সবাই, এভরিওয়ান। তো যে জায়গা থেকে আমার মা শুধুমাত্র পড়াশোনার জন্য 22 বছর আগে গ্রাম থেকে চলে আসছে শহরে, এবং সেই জায়গা থেকে পড়াশোনামুখী আমরা আমরা ছিলাম। তো ওকে। পারিবারিক ভাবে মেইন স্ট্রিমের পলিটিক্স এর সাথে কেউ জড়িত না। ছিল। সর্বশেষ ভাই, আমি হুম, সর্বশেষ যে প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে হ্যাঁ, কাউন্সিলরদের নিয়ে। কাউন্সিলর ওটি কাউন্সিলর বলতে। এখানে, ইয়াস, কাউন্সিলরদের, আপনি দেখেন কাউন্সিলরদের পুনর্বাসনের জন্য কিন্তু কালকে কোনো প্রোগ্রাম হয়নি। একটা আমার বিষয় ছিল ফেসিবাদ বিরোধী, দেখেন আওয়ামী ফেসিবাদ বিরোধী এবং গণহত্যার যারা বিপক্ষে ছিল, ওইসব কাউন্সিলররা আমাদের সাথে যোগাযোগ করে প্রায় 1 মাস আগে। ওইসব কাউন্সিলররা প্রায় 1500-র মতো কাউন্সিল বা একটু বেশি হতে পারে মোট কাউন্সিলর, 5300, 5500 কাউন্সিল ছিল এর মাঝখান থেকে। এই কাউন্সিল গুলো আমাদের সাথে যোগাযোগ করে। যারা কখন যোগাযোগ করে, যখন চিটাগং এ যিনি মেয়র ছিলেন 2000, উনি একটা কোর্টে মামলা করেন। ওই মামলা পরে হচ্ছে উনার এই মেয়রশিপ যখন ওনাকে ফেরত দেওয়া হয় চিটাগং এ, ডক্টর শাহাদাত হুসাইন, আমি যে ভুল না করে থাকি, বিএনপির হ্যাঁ, বিএনপির ডক্টর শাহাদাত, বিএনপির। ডাক্তার। অর্থাৎ উনি যখন ওনার মেয়রশিপ ফিরে পায়, উনি হুম, মেয়রশিপ ফিরে পাওয়ার পরে ওই কাউন্সিলর গুলো আমাদের সাথে যোগাযোগ করে। ওনাদের যুক্তি হচ্ছে দুইটা। এক,
আমরা কোনো দলীয় প্রতীকে নির্বাচন করিনি, যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছে। সুতরাং ইউনিয়ন পরিষদের যারা দলীয় প্রতীকে নির্বাচন করেছে তারা এখনো পর্যন্ত বহাল রয়েছে, তারা এখনো পর্যন্ত বহাল রয়েছে। অন্যদিকে এই যে চিটাগং এর মেয়র শাহাদাত হুসাইনকে, উনাকে এই যে মেয়রশিপ ফিরিয়ে দেওয়া হয়েছে, সেই প্রেক্ষাপট থেকে যারা হচ্ছে যারা হচ্ছে বিএনপির, যারা হচ্ছে আপনার জামায়াতের, এই ওই পক্ষটা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। এবং আপনি গতকাল দেখেছেন যে বিএনপির মির্জা ফখরুল সাহেব উনি কিন্তু নভেম্বরে একটা চিঠি দিয়েছিলেন যেন এই যে উপজেলা চেয়ারম্যানদেরকে ইয়া করা হয়। শুনতে পাচ্ছি না হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সব প্রশ্নের উত্তরগুলি নিচ্ছি মোটামুটি। হাসনাত আব্দুল্লাহরা যে কয়েকটি অভিযোগ এসছে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে, যে তিনি বা তারা কাউন্সিলরদেরকে পুনর্বাসন করছে, বিশেষ করে আওয়ামী পন্থী কাউন্সিলররা এখন তাদের উপর ভর করে রাজনীতি ফিরে আসছে, এই নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা জানেন। এই বিষয়গুলোকে আমরা একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করছি। আশা করি হাসনাত আব্দুল্লাহ হয়তো ইন্টারনেট কানেকশনের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমি তাকে শুনতে পাচ্ছি না। তিনি নিশ্চয়ই এখন আবার আমার সাথে যুক্ত হবেন, আপনারা শুনবেন। আরো কয়েকটা প্রশ্ন আছে, আপনারাও কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আপনাদের লিখতে পারেন কমেন্ট বক্সে। জি, বলছিলেন। হ্যাঁ, জি। ফারুক তো আমাকে কি তখন লিখেছে, চিঠি দিয়েছে, কি চিঠিতে কি লিখেছে? হ্যাঁ, চিঠিতে উনি লিখেছিলেন যে বিএনপির গত 16 বছর, চিঠিটা তো গতকাল আপনারা দেখেছেন, মিডিয়াতে আছে, যে আহ, আবারও ইন্টারনেট কানেকশন সমস্যা দিয়েছে। আহ আশা করি আমরা এখন পুরো দমে শুনতে পাবো। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ কথাটাই বলছেন এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন, হ্যাঁ। তো ওনারা ওই দুইটা রেফারেন্সে, এবং হচ্ছে মির্জা ফখরুল সাহেবও যেহেতু চিঠি দিয়েছেন, এই হুম। সার্বিকভাবে ওনারা যেটা চেয়েছেন যে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন, যারা হচ্ছে বিএনপি এবং জামাতের রাজনীতি করেছেন, তাদের যেন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই জন্য ওনারা কথা বলতে চেয়েছেন। আমরা নিয়োগ দেওয়ার মালিক না, আমরা জাস্ট প্রস্তাবনা আকারে আমরা বলেছি আমাদের জায়গা থেকে সেটাকে কমিশন করে দিয়ে, সেটার ফিজিবিলিটি টেস্টের মধ্য দিয়ে, যেহেতু তারা 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, সেটাকে কিভাবে ফিজিবল করা যায় সেটার জন্য আমরা কথা বলবো। এখন এটাকে মিডিয়া ম্যানিপুলেশনের মধ্য দিয়ে, যেমন একটা নিউজ চ্যানেল, একটা বিতর্কিত নিউজ চ্যানেল আমার নামে একটা ফটো কার্ড বানিয়েছে যে আমি নাকি বলেছি যে কাউন্সিলরদের যদি প্রত্যাহার করা হয় সেটা মানুষের সাথে প্রতারণা। কিন্তু আমি কিন্তু সেটা বলিনি। আমি বলেছিলাম কি, যারা ফেসিবাদ বিরোধী জেল জুলুমের শিকার হয়েছে সেসব কাউন্সিলরদের যদি প্রত্যাহার করা হয়। কিন্তু উম, এখন এটা টিআরপি বিচার বাড়ানোর করবেন জন্য। কিভাবে? কারণ কাউন্সিলররা যারাই গত শেষবারের নির্বাচিত হয়েছে, এরা সবাই আগের সরকার কোনো না কোনো ভাবে তারা সুবিধাপ্রাপ্ত, অথবা তারা নির্বাচনের মধ্যে কোনো না কোনো দয়ায় বলুন, সমর্থনে, সরকারের একটা সমর্থন ছিল, সে কারণে তারা কাউন্সিলর হতে পারে। এই যে পরিবেশ ছিল, সে কারণে জনগণের প্রশ্ন হলো যে ওইসব কারণে বা ওইসব নির্বাচন যেগুলি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যারা কাউন্সিলর হচ্ছে, তারা তো সবাই বিতর্কিত, নির্বাচনটাই তো বিতর্কিত ছিল। আপনারা তাদেরকে কেন হ্যাঁ, আপনারা? আচ্ছা বলি, আমি শুরুতে বললাম দুইটা এক্সাম্পল কিন্তু সামনে রেখেছেন তারা, দুইটা এক্সাম্পল। একটা এক্সাম্পল হচ্ছে কি চিটাগং এর সিটি কর্পোরেশন, দ্বিতীয়ত হচ্ছে কি ওই যে 19 জন আহ আপনার উপজেলা চেয়ারম্যান ওনাদেরকে রিইনস্টেট করার যে অ্যাপ্লিকেশনটা গিয়েছে, ওই দুইটা এক্সাম্পলকে সামনে রেখে এসছেন, দুইটা এক্সাম্পলকে সামনে রেখে। হুম। আমরা যেহেতু, আমি ব্যক্তিগতভাবে জায়গা থেকে গতকালের পর্যালোচনার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, এই নির্বাচন কাঠামোর মধ্য দিয়ে, আওয়ামী নির্বাচন কাঠামোর মধ্য দিয়ে যারা এসছেন তারা ফেসিসকে অ্যানাবেল করেছেন, কোলাপ করেছেন। সুতরাং তাদেরকে কখনোই হচ্ছে আমরা পুনর্বাসন করার কোন প্রক্রিয়াতে, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে, দেখেন, মানুষ মানুষের যে যদি একটা চিন্তার মধ্যে ফিক্স থাকে যে দুনিয়া যদি উল্টায়ও যায় আমি যেটা বলছি সেটাই ঠিক, সুতরাং এটা হচ্ছে এক ধরনের রেডিক্যালিজম। এই যে হুম। অভ্যুত্থানের একটা বিষয় কি, এই যে হাসিনার এই মনোভাবটা ছিল, যেহেতু আমি বলেছি তার মানে ঠিক, যেহেতু আমি একবার বলে ফেলেছি তার মানে ঠিক, অবস্থান চেঞ্জ করতো না। আমাদের নতুন ইনফরমেশনের ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে, পর্যালোচনার ভিত্তিতে, সমালোচনার ভিত্তিতে আমি আমার পূর্বের অবস্থানকে চেঞ্জ করার জন্য যদি আমার মধ্যে উদারতা না থাকে, তাহলে আমি কখনোই পরিবর্তনশীল না। আমি রাইট। বলেছি গতকাল
যে প্রোগ্রামে গিয়েছি ওই দুইটা এক্সাম্পলের কারণে গিয়েছি। কিন্তু গতকালের মানুষের পর্যালোচনা, আমার ব্যক্তিগত আবার নিজের পুনঃপর্যালোচনার পরে আমার কাছে মনে হয়েছে আমার যে প্রাথমিক যে স্ট্যান্ড, যে এই আওয়ামী লীগের নির্বাচনে যারাই অংশগ্রহণ করেছে তারাই হচ্ছে ফ্যাসিস্ট সরকারকে এনাবেল করেছে। এটা হুম। হচ্ছে আমার আমার ব্যক্তিগত সার্বিক পর্যালোচনা। এই হুম। চিন্তা থেকে আমার কাছে মনে হয়, বা আমি যেটা বলবো বা আমার বিশ্বাস হয় যে তিনটি ইলেকশনে বা প্রত্যেকটি ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে, অংশগ্রহণ পর্যন্ত করেছে, পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য দূরে রাখা যেতে পারে। তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা ফেসিস্ট অ্যানাবেলার হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আচ্ছা, তার মানে এখানে একটা যাচাই বাছাই প্রক্রিয়া আপনারা করতে চাচ্ছেন, এরপরে গিয়ে সিদ্ধান্ত নিয়ে তাদের ব্যাপারে। তো এখনই তাদেরকে আপনারা সরাসরি পুনর্বাসন, যেটা মানে তারা তাদের না, জায়গাটা থাকতে পারবে, তারা ক্ষমতা অ্যাপ্লাই করতে পারবে, তারা শাসন করতে পারবে, এরকম কোনো সুযোগ রাখছেন না। ইম্পসিবল, আমরা এটা চাইনি, আমরা ওইটাই বলি না, আমরা বলেছি যে রেকর্ড হচ্ছে আপনি বলছেন, কারণ এ নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, বেশ সমালোচনা হচ্ছে। হাসনাত আবদুল্লাহ, আরেকটা বিষয় হলো আমরা আপনি বলেছি একটা বলছেন কমিশন করে দিয়ে। জামাতপন্থী, বিএনপি পন্থী, আপনাদের পন্থীতে হওয়ার কোনো সুযোগই নেই, কারণ আপনাদের মাত্র আপনাদের শুরু এক্সিস্টেন্স মাত্র আপনাদের শুরু হয়েছে, আপনাদের পন্থী হওয়ার সুযোগ নেই। যারা আমাদের জামাতপন্থী, বিশেষ করে বিএনপি পন্থী যারা ছিল, তারাই আপনাদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে আপনারা যাচাই বাছাই করে তাদেরকে নিয়ে আপনারা হয়তো রাজনীতি করবার সুযোগ দিবেন, না দিবেন, এই নিয়ে পরবর্তী আপনারা সিদ্ধান্ত নেবেন। আমার প্রশ্ন হলো, যে মিটিংটা আপনারা করেছেন গতকালকে, সেখানে জামাত বিএনপির কোনো প্রতিনিধিত্ব ছিল না। জামাত বিএনপির কোনো মানে সাংগঠনিক তাদের জামাত ইসলামের অথবা বিএনপির তাদের রাজনৈতিক কোনো প্রতিনিধিত্ব সেখানে ছিল না। ছিলেন তো আপনারা কয়জন, যাদের সাথে বা জামাত আর বিএনপির কোনো সম্পর্ক নাই। ইয়েস, কিন্তু যারা নির্বাচিত হয়েছে তারা দাবি করছেন তারা জামাত, এবং বিএনপি থেকে তারা নির্বাচিত হয়েছেন। আচ্ছা, এখন তাদেরকে আপনারা সেই সুযোগটা দেওয়ার জন্য চিন্তা করছেন, এই তো? কারণ না, না, আপনারা না, নিশ্চয় করছেন এটা যে তারা অন্তত কমিশন করে আওয়ামী দিয়ে, লীগ আর না। দেখেন দেখেন কমিশন করে দিয়ে পর্যালোচনার ভিত্তিতে যদি মনে করে থাকে, কারণ এখানে সামনে জানুয়ারি মাস আছে, এখানে স্থানীয় প্রশাসন, একটা প্রশাসকের আমলাদের পক্ষে স্থানীয় প্রশাসনের সার্বিক যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে পূর্ণাঙ্গভাবে করা যাচ্ছে না, হচ্ছে না। সেই জায়গা থেকে পর্যালোচনা সাপেক্ষে আরো যারা পলিসি মেকার রয়েছে, পলিসি মেকারদের সাপেক্ষে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এটা তো ধ্রুব সিদ্ধান্ত না। অন্যান্য হুম। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিবেন, দিয়ে পর্যালোচনার ভিত্তিতে যে সিদ্ধান্তটা বর্তমানে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হবে সেই সিদ্ধান্তটাই নিবে। আমরা আমাদের জায়গা থেকে এটা প্রস্তাবনা ছিল যেটা কমিশন করে দিয়ে এটাকে পুনঃপর্যালোচনা করা যেতে পারে। আচ্ছা, তার মানে এখন চূড়ান্ত হয়নি কোনো কিছু? না, এটা চূড়ান্ত আমরা হবে, ফাইন। চূড়ান্ত করার অধিকার তো আমরা না। রাইট, রাইট, ডেফিনেটলি। জি। আর দ্বিতীয়ত হলো, আপনারা কি আসলে নির্বাচনে আর আপনাদের এই যে মানে শেষ প্রশ্ন, আপনারা রাজনৈতিক দল করছেন কিনা এবং রাজনৈতিক দল হিসেবে সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিনা, শেষ প্রশ্নের ছোট্ট করে উত্তর। আমরা রাজনৈতিক মানুষ, এখন মানুষের মধ্যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই রাজনৈতিক আকাঙ্ক্ষা লীগের কাউন্সিল দিয়ে পুনর্বাসনের কথা বলা হয়েছে, তারপর অনেকে বলতেছে কেন পুনর্বাসন করা হবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই কি আসলে এই সরকার গঠিত হয়েছে কিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য এবং ছাত্র নেতাদের এই সিদ্ধান্ত কেমন দেখতেছে সাধারণ মানুষ। প্রিয় দর্শক, এই বিষয়টি কথা বলেছেন তারেক ভাই। পাশাপাশি আরো কিছু আলোচনা শুনবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ছাত্র নেতারা এই সিদ্ধান্ত নিয়ে আসলে জনগণের সাথে কতটা রকমের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন তারা আওয়ামী লীগের কাউন্সিলদের পুনর্বাসন করার কথা বলেছে এবং সেই প্রক্রিয়াই নাকি চলছে, এবং হাসনাত এটা বলেছে তার সাথে মিটিংও হয়েছে। এটাই কি আসলে আমরা চেয়েছিলাম? যেমনিভাবে সরকার চাচ্ছে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের কাউন্সিলরদের ছাত্র নেতারাও টিকিয়ে রাখতেছে। যে সমস্ত ছাত্র নেতারা আওয়ামী লীগকে ফেসিস্ট বলে, আওয়ামী লীগকে খুনি দল বলে, তারা এটা করতেছে। এটা আসলে খুবই দুঃখজনক, আমরা এটা চাই না। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন তাহলে সেটা ঘোষণা দিয়েই করেন, কিন্তু এভাবে লুকোচুরি করে 7-5 বুঝিয়ে আসলে করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন।